সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনাদেরকে দৈনিক ঘোষণার স্বপ্নবাজার গল্প অনুষ্ঠানে স্বাগতম। আমরা প্রতি পর্বেই একজন স্বপ্নবাজার গল্প শুনি, তার চিন্তা চেতনা আমরা নতুন প্রজন্মের জন্য ধারণ করি এবং আমরা তা প্রচার করি। তেমনি একজন স্বপ্নবাজ আজকে আমাদের মাঝে উপস্থিত, দীপ্তি ইসলাম, যিনি বরিশাল জেলার মুলাদী উপজেলার ছবিপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। লেখাপড়া শেষ করে কর্মজীবনের পাশাপাশি লেখালেখিতে যিনি ইতিমধ্যে সারা দেশে পরিচিতি লাভ করছেন, তার কাছ থেকে, তার মুখ থেকে আজকে তার স্বপ্নের গল্প শুনব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দীপ্তি ইসলাম। দীপ্তি ইসলাম, আপনাকে স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আমাকে স্বপ্নবাজার গল্প অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা আপনার মুখ থেকেই শুনবো যে আপনার ছোটবেলার শিক্ষা জীবন, কৈশোর জীবন এবং আপনার লেখাপড়া জীবন আপনার মুখ থেকে দর্শকের কাছ থেকে আমরা উপস্থাপন করব। হ্যাঁ, ছোটবেলা এবং শিক্ষা জীবন। ছোটবেলা এবং শিক্ষা জীবনটা আসলে শুরু হয় কিশোর বেলা থেকে, শৈশব থেকে। আসলে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা, সেটা খুব একটা প্রভাব পড়ে না। কিশোর বেলা থেকেই শিক্ষা জীবনটা শুরু হয় এবং সেটা ক্লাস 5 থেকে 6 সময়ের মধ্যে থেকেই শিক্ষা জীবনটা ক্ষুদ্র পরিসরে বিকশিত হতে শুরু করে। একজন শিক্ষার্থীর বা একজন কিশোরের মেধা বিকাশের প্রারম্ভিক ধাপই হলো এই ক্লাস 5 এবং 6। তো আমরা আসলে দেখে আসছি এবং পড়ে আসছি ছোটবেলায় যে প্রতি ক্লাসে আমাদের পড়তে হয়েছে, শিখতে হয়েছে, লিখতে হয়েছে একটা নাতিদীর্ঘ রচনা। সে রচনার ভিতরে নির্ধারণ করা এবং নির্দিষ্ট করা হতো জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করে দেওয়া হতো যে তোমাকে ডাক্তার হবে, না হয় তুমি ইঞ্জিনিয়ার হবে। এর বাইরে যে মানুষের স্বপ্ন থাকতে পারে, উদ্দেশ্য থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে, এর বাইরে কিন্তু আর কোনো অপশন রাখা ছিল না। তো আমরা এই যে আমাদের জীবনের লক্ষ্য, সেটা আমাদের আসলে ছোটবেলাতে নির্ধারণ করার কোনো সুযোগ ছিল না। কারণ প্রথাগত সামাজিক এবং পারিবারিক এবং শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিত তাদের ইচ্ছে এবং আকাঙ্ক্ষা যে আমাদের ডাক্তার হতে হবে, আমাদের ইঞ্জিনিয়ার হতে হবে। তো এই যে ছোটবেলা থেকেই সামাজিক পারিবারিক ইচ্ছে যে শিশুদের উপরে, কিশোরদের উপরে, তরুণদের উপরে চাপিয়ে দেওয়া হতো, এই কৃষ্টি থেকে, এই কালচার থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। তো ছোটবেলা থেকে আমার কাছে মনে হতো শিক্ষা জীবনটা একটা ভীষণ ভয়ঙ্কর ব্যাপার, ভীষণ ভয়ের ব্যাপার। আমি খুব ভয় পেতাম। আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, এই ব্যাপারটার সাথে আমি কিছুতেই নিজের সঙ্গতি বা খুঁজে পেতাম না। নিজের সাথে আমি ঐক্যবদ্ধ বা হতে পারতাম না। আমার সাথে এই সম্পর্ক তৈরি হয়নি যে আমি ডাক্তার হব কিংবা ইঞ্জিনিয়ার হব। কিন্তু এর বাইরে অন্য কিছু হওয়ারও তো সুযোগ রাখা উচিত ছিল। মানুষের মেধা এবং মনন যাচাই বাছাই করার সুযোগ ছিল না। মেধা এবং মনন যাচাই বাছাই করেই কিন্তু জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করা হতো। আমি যে আজকে দীপ্তি ইসলাম, আমি এই পর্যন্ত এসেছি, আপনাদের সাথে কথা বলছি, আমি জীবনের লক্ষ্য আমি নিজে নির্ধারণ করেছি। আমি প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে, বই থেকে, পাঠ্যপুস্তক থেকে নেইনি। আমি নিজে নির্ধারণ করেছি আমার পারিপার্শ্বিক প্রতিকূলতা দেখে এবং সেই বাস্তবতা থেকে। তো আমি মনে করি যে আমার ছোটবেলার আসলে শিক্ষা ব্যবস্থা যদি আমি বলবো এটা ছিল একটা ভয়ঙ্কর ব্যাপার, ভীষণ ভয়ের ব্যাপার ছিল আমার কাছে। আমরা একটু জানি যে আপনার শিক্ষা জীবনের প্রাথমিক বিদ্যালয়ের নাম, মাধ্যমিক বিদ্যালয়ের নাম, কলেজ জীবনের প্রতিষ্ঠানগুলির নাম একটু আমরা জানি। কোথা থেকে আপনি লেখাপড়া করেছেন? আমি আসলে যেহেতু আমি খুবই প্রত্যন্ত একটি গ্রাম থেকে আমি বেড়ে উঠেছি। আমার শৈশব, আমার কিশোর বেলা, আমার তারুণ্য, আমার যৌবন সেই প্রত্যন্ত জনপদ ঘিরে। তো সেখানে আমার স্কুল এখন হলো ছবিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। তারপরে সেখান থেকে আমি এসএসসি পাশ করে আমি বরিশাল
জেলা শহর থেকে ইসলামিয়া কলেজ থেকে আমার এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হই। সেখান থেকে আমি ঢাকাতে একটু ভালো মানের শিক্ষার জন্য আমি ঢাকায় আসি। ঢাকা থেকে আমি ইডেন মহিলা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করি সোশ্যাল সায়েন্স থেকে। ধন্যবাদ। তো আমরা দেখছি যে আপনার বেশ কিছু প্রশংসনীয় ইতিবাচক লেখা দৈনিক জনকণ্ঠ সহ বিভিন্ন পত্রপত্রিকা ছাপা হয়েছে। লেখালেখির যোগটা আপনার কিভাবে আসলো? লেখালেখি যোগটা আসলে পারিবারিক। এটা বলতেই হবে যে এটা পারিবারিক অভ্যাস থেকে। মানুষ আসলে ছোটবেলা থেকে পরিবার থেকে যা দেখে, পরিবার থেকে যা শিখে, সেটাই তার যদি সুযোগ হয়, সময় হয়, সে সাপেক্ষে সেটা বাস্তবায়িত হয় বা এটা প্রতিফলিত হতে শুরু করে, যদি সেটা অনুকূল কোনো পরিবেশ পেয়ে থাকে। তো আমি আসলে ছোটবেলা থেকে আমরা অত পুঁজিবাদী আরাম-আয়েশের ভিতরে বড় হইনি। তবে আমরা আমাদের পারিবারিকভাবে আমরা সুন্দর একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বড় হয়েছি। যেমন আমার দাদা ভাই হারেক মাস্টার, সে প্রত্যন্ত জনপদে 30-এর দশকে সে এন্ট্রান্স করেছে, প্রবেশিকা করেছে। তখন এরকম মানে গ্রাজুয়েশন ডিগ্রি ছিল না, একটা কোর্স করতে হতো। আবার তিনি করতেন পিটিআই করে, উনি পাণ্ডিত্য, যখন পিটিআই করলেই পণ্ডিত বলা হতো, পাণ্ডিত্য উপাধি দেওয়া হতো। তো দাদাভাই পাণ্ডিত্য উপাধি নিয়ে সে এই শহরের কোনো উচ্চ পদস্থ জায়গায় চাকরি টাকরি না করে সে সেই গ্রামে চলে গেছে। গ্রামে গিয়ে সে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার হিসেবে কর্মরত ছিলেন। এবং দেখা যাচ্ছে যে সেখানে সেই জনপদে, সেই গ্রামে, সেই সফিপুর বর্জমোহনে তখন আমি বলি আমার দাদা ভাই ছিল আলোর বাতিঘর। তিনি শিক্ষকতা করতেন। সেই সময় বিবিসির পেপার পত্রিকাও ওই পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন লেখা আর্টিকেল পাঠাতেন, সেটা পাবলিশড হতো। বই পড়তেন দাদাভাই। এটা আমি দাদাভাই রেখে যাওয়া অসংখ্য গ্রন্থ থেকে, বা দাদাভাই যখন মারা যান তখন তার আলমারির ভিতরে আমি অসংখ্য গল্প, উপন্যাস, ইংলিশ অনুবাদের অনেক বই পেয়েছি যে দাদাভাই যেগুলো চর্চা করতেন। তো তারপরে আমি দেখি যে আমার মা এবং বাবা, এই যে দম্পতি, ওই গ্রামে 80-র দশকে, 90-র দশকে যখন মানুষের নুনান্তে পান্তা ফুরায়, তখন আমি দেখতাম আমার মা এবং বাবা অবসরে বই পড়তেন। এটা আমি আর কোথাও দেখিনি। অবসরে এই দম্পতি বই পড়তেন। আমার বাবা সে সময় সংগ্রহ করতেন কাজী আনোয়ার হোসেনের রচিত মাসুদ রানা। বাবা ঢাকাতে আসতেন শুধু মাসুদ রানা সংগ্রহ করতে। মাসুদ রানা সংগ্রহ করে বাবা পড়তেন। বাবা পড়ে যাওয়ার পরে সেই বইগুলো আমি আবার সংগ্রহ করে আমিও নিচে পড়তাম। তো আমার বাবা আসলে আমাদের ভিতর দেখতেন, মাসুদ রানার ভিতরে নায়িকা ছিলেন সোহানা, একটা ক্যারেক্টার ছিল। তো বাবা আমাদের ভিতরে সোহানাকে খুঁজে পেতেন, সোহানাকে দেখতেন, আমরা যেন সোহানার মতো অ্যাডভেঞ্চার হই লাইফে। বাবা কখনোই আমাদের চাইতেন না যে আমরা শুধু নারী হয়েই আমরা বিকশিত হই। আমাদের ভিতরে সে জাগিয়ে তোলার চেষ্টা করতেন আমরা যেন মানুষ, সেটাও দেখাতে পারি, সেটাও প্রতিষ্ঠিত করতে পারি। এই যে বাবা মার বই পাঠ্যাভ্যাস, বই প্রেমিক এই যুগলের, এটা দেখে আমি অসম্ভবভাবে আমি আসলে অনুপ্রাণিত হয়েছি যে আমাকে লিখতে হবে। সেই চিন্তা থেকে আপনার আমার লেখা। তো লিখছেন, তো বিচ্ছিন্নভাবে লিখছেন, কবিতা লিখছেন, কবিতা পড়ছেন। তো প্রথম কবিতার বই প্রকাশ করলেন, সেই বই আকারে প্রকাশ করার যে একটি আগ্রহ, অনুভূতি, সেটা কিভাবে উদ্যোগ নিলেন? সেটাও উদ্যোগ এই পারিবারিক ব্যাপার বলতে সেটা ওই যে বাবা মাকে বই পড়তে দেখতাম। আর আমার বাবা মা যে সময় বই পড়তেন তখন আসলে বই সংগ্রহ করে পড়া এটা খুবই দুর্লভ একটা ব্যাপার ছিল। দেখা যেত যে সংগ্রহে অসংখ্য বই নাই, লিমিট কিছু বই, সেই বইকেই দেখতাম যে আম্মা একাধিকবার পড়তেন। এবং বই পড়ে আম্মা কি করতেন, তিনি নীতি কথাগুলো দাগিয়ে রাখতেন, ইন্ডিকেট করে রাখতেন। নীতি কথাগুলো আবার কি করতেন, আমাদের সাথে শেয়ার করতেন এবং বলতেন যে তোমরা এরকম হবে।
ডেল কার্নিংয়ের বই পড়তেন আম্মা, ডক্টর লুৎফর রহমানের বই পড়তেন আম্মা। তাদের এই বই থেকে যে নীতি কথাগুলো আম্মা নিজে শিখতেন, সেগুলো আমাদেরও শেখাতেন এবং বলতো যে তোমরা বড় হয়ে এই যে কথা, এই যে ভাষা, এর মতো হবা। তোমাদের খুব বেশি বড় হতে হবে না, তোমরা মানুষ হবে, তোমরা মানুষের মতো মানুষ হও এবং মানুষের পাশে দাঁড়াবে। তো আসলে এগুলো দেখে, এগুলো শিখেই লেখালেখির হাতে খড়ি। পাশাপাশি আরেকটা জিনিস, যখন একটু বড় হলাম তখন মনে হতো যে বাবা মা বই পড়ার এত মানে নিবেদিত প্রাণ, যদি তার সন্তানের একটা বই যদি তার হাতে পায় এবং সেটা যদি পড়তে পারে, তাহলে মনে হয় যে তাদের বই পড়াটা সার্থকতা হবে। সেই সেন্স থেকেই বাবা মাকেই আসলে সারপ্রাইজ করার জন্য এবং তাদেরকে সুখী করার জন্য আমি বই লিখি এবং আমার বাবা মার হাতে বই তুলে দিই। তো আপনার সেই বাবা মা যে সন্তানের লেখা বই তারা পড়তে পারছে। জি, ধন্যবাদ দীপ্তি ইসলাম। তো আপনার এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা কত? হ্যাঁ, আমি আসলে অসংখ্য বই লিখি নাই, আমি একটু হিসাব নিকাশ করে বই লিখছি, অল্পই লিখেছি। আমার 5টা বই বের হয়েছে এ যাবৎ, 3টা কবিতা আকারে বের হয়েছে, আর একটা আত্মজীবনী উপন্যাস বের করেছি, আর একটা দৈনিক জনকণ্ঠে এবং অন্য অন্য দৈনিক পেপার পত্রিকায় লিখিত যে আমার আর্টিকেলগুলো ছিল, সেই আর্টিকেলগুলোকে আমি একটা জায়গায় এনে বই আকারে পাবলিশ করছি। ধন্যবাদ। তো এই আপনার এই চলমান যে লেখালেখি, এই চলমান লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? চলমান লেখালেখি নিয়ে ভবিষ্যৎ প্ল্যান, আমি আসলে অ্যাওয়ারনেস তৈরি করতে চাই। এখন এই অ্যাওয়ারনেসটা আমি কিসের ভিত্তিতে তৈরি করতে চাই? এই অ্যাওয়ারনেস বা বইয়ের লেখালেখির মাধ্যমে আসলে আমি এই সমাজকে আমি কি মেসেজ দিতে চাচ্ছি। আমার লেখালেখির ধারা আমি অবশ্যই অব্যাহত রাখবো যদি আমি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকি। আমি আমার এই তরুণ প্রজন্মের জন্য, যারা আগামীর বাংলাদেশ যাদেরকে আমরা বলি, যাদের হাতে এই বাংলাদেশকে রেখে আমরা যারা অন্তরালে চলে যাব, তাদেরকে আমি আমার লেখালেখির মাধ্যমে এটাই বলতে চাই, মানুষ হও, সমৃদ্ধ হও, বই পড়ো, বইয়ের সাথে সম্পর্ক তৈরি করো, বন্ধু নয় বই বাড়াও। তো আপনি বলছেন আপনার 5টি বই প্রকাশিত হয়েছে, এর মধ্যে কোন বইটি পাঠকের কাছে বেশি প্রশংসনীয়, পাঠক প্রিয়, সমাদৃত হয়েছে বলে আপনি আপনার লেখক হিসাবে আপনি মনে করেন? ব্লাডি এই বইটা আমার আসলে আত্মজীবনিক একটা উপন্যাস। এতে বেশ কয়েকটি ক্যারেক্টারের উপরে আমি এটা ফোকাস দিয়েছি। তার মধ্যে আমি ব্লাডিতে সবচেয়ে বেশি যেই ব্যাপারগুলোতে ফোকাস দিয়েছি সেটা হলো বিবাহবহির্ভূত মা এবং শিশুদের সামাজিক মর্যাদা বা সামাজিক স্বীকৃতি আদায়কে লক্ষ্য রেখেই আমি ব্লাডিটা আসলে নির্মাণ করেছি। তো এই বইটা আসলে এত পাবলিশড হয়েছে এবং এত জনপ্রিয়তা পেয়েছে যে আমাকে জাতীয়ভাবে লেখক হিসেবে স্বীকৃতি না দিলেও আমি পাঠকের মাধ্যমে আমি লেখক হিসেবে স্বীকৃতি পেয়েছি। এই জন্য আমি আসলে খুবই বিস্মিত এবং আমি মনে করি আমার লেখালেখিটা অল্প ক্ষুদ্র পরিসরে অল্প লিখেও আমি নিজে যথেষ্ট স্যাটিসফাইড। ধন্যবাদ। এই ব্লাডি বইটাই সবচেয়ে বেশি পাঠকপ্রিয়তা পেয়েছে এবং আপনাকে লেখিকা হিসাবে, মানে লেখক হিসাবে আপনাকে যে পরিচিত করার যে একটি কৌশল, সেটি ব্লাডি। ধন্যবাদ। আমি একটি অন্য প্রসঙ্গে যাবো যে আপনি লেখালেখি করছেন, সমাজ নিয়ে কাজ করছেন, সমাজ সচেতনতা নিয়ে কাজ করেন, রাজনীতিও করছেন। এই ক্ষেত্রে আপনার সাংসারিক কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? না, আসলে সাংসারিক কোনো প্রতিবন্ধকতা আসেনি, বরং যেহেতু পারিবারিক থেকে আপনি লেখালেখিতে আসছেন, এবং সাংসারিক কোনো প্রতিবন্ধকতা? না, সাংসারিক কোনো প্রতিবন্ধকতা আসেনি, কারণ আমার যে হাজব্যান্ড তিনিও যথেষ্ট শিক্ষানুরাগী এবং সহনশীল একজন দায়িত্বশীল দায়িত্বশীল মানুষ। আসলে কারো চলার পথে বাধা হয়ে দাঁড়ায় না, কারো কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় না, হোক সে স্ত্রী হোক বা সম্পর্কে বোন বা প্রতিবেশী। তো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, আমি বাধা কখনই তার কাছ থেকে পাইনি। তাকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তো দীপ্তি স্যার, আপনি আঞ্চলিকভাবে আপনার যে জনপদ, সেই জনপদে শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ এবং মাস্টার ফাউন্ডেশন, 2টি সামাজিক সংগঠনের মাধ্যমে আপনি কিছু ইতিবাচক কাজকর্ম করছেন। এই কাজগুলির অংশ বিশেষ একটু আমাদেরকে বলবেন।
হ্যাঁ, আমরা 2018 সালে আমরা কজন সৃজনশীল মনস্ক শুভাকাঙ্ক্ষীরা মিলে প্ল্যান করলাম যে আহ, সৃজনশীল মনীষা বিকাশে আমাদের কিছু একটা করা দরকার। এজন্য আমরা এই লক্ষ্যকে সামনে রেখে একটা সংগঠন করলাম, শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ। এটা লক্ষ্যই ছিল অবহেলিত, ছিন্নমূল মানুষ বা তরুণ শিশু শিশু কিশোর এবং তরুণদেরকে মডিফাই করার জন্য, তাদেরকে তাদের মানসিক গঠনের জন্য আমরা এই শিক্ষা ব্যবস্থাটা এই সংগঠনটা করি। আমরা আমাদের কাজের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছি শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগার। এবং এই এখন আপনারা একটা প্রশ্ন এখানে করতে পারেন বা একটা প্রশ্ন থেকে যায় যে আমরা গ্রামীণ জনপদের অবহেলিত ছিন্নমূল তরুণ প্রজন্মকে কেন আমাদের সংগঠনের মেইন ফোকাসটা তাদের উপরে তুলে ধরেছি। আমি দেখেছি যে শহর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এবং একজন শিক্ষার্থীর তুলনায় তারাও শিক্ষার্থী যারা গ্রামীণ জনপদে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, কিন্তু তাদের মানসিক বৈষম্য, এটা আকাশ পাতাল ব্যবধান তাদের ভিতরে, নানান ধরনের বৈষম্য তাদের ভিতরে আছে। এখানে তারা যেন গ্রামীণ জনপদের শিক্ষার্থীরা যেন মানসিকভাবে তারা শক্তি পায়, সাহস পায়, না তারাও কম নয়, তারাও এগিয়ে যেতে পারে, তারাও এই বাংলাদেশের বিকাশে অবদান রাখতে পারে, তাদেরও সে সামর্থ্য আছে, শক্তি আছে। এবং আমি মনে করি এই সংগঠনের পক্ষ থেকে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের সে প্রতিভা আমরা বিকশিত করতে পারি, তাদের প্রতিভা আমরা তাদের ভিতর থেকে তুলে আনতে পারি। এবং আমরা সেই লক্ষ্যে গ্রাম থেকে গ্রামে দূর দূরান্তে আমরা ছুটে গেছি, আমাদের সংগঠনের হয়ে আমরা গেছি। এবং আমরা লক্ষাধিক বই স্কুল, কলেজ এবং পাঠাগারে দিয়েছি। এবং আমরা স্কুল কলেজের ছাত্র শিক্ষকদের নিয়ে আমরা কাউন্সিলিং করেছি যে শিক্ষার্থীরা যেন আমাদের ছোটবেলায় আমরা যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হয়েছে, আমাদের এই প্রজন্মের তরুণ প্রজন্মকে যেন, এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্য সেভাবে শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা নিয়ে যেন তাদের কোনো আতঙ্ক বা ভয় তাদের ভিতর কাজ না করে। তারা যেন আনন্দের সাথে শিক্ষাটা, লাইফটাকে যেন তারা এনজয় করতে পারে, তাদের স্বপ্ন যেন তারা নির্ধারণ করতে পারেন, তারা যেন ভেতর থেকে সমৃদ্ধ হতে পারে, তারা যেন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, সেভাবে তাদেরকে গঠন করার জন্য আমাদের সংগঠনের প্রধান কাজ ছিল। আমরা এই কাজে আমরা যথেষ্ট সাড়া জাগিয়েছি এবং আমাদের কাজে যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান গ্রামের তারা সাড়া দিয়েছে এবং সহযোগিতা করেছে। এবং আমরা আগামীতেও এই ধারা আমরা বজায় রাখবো আমাদের সংগঠনের মাধ্যমে। মানে সুন্দর কথা বলেছেন দীপ্তি ইসলাম। আমি আরেকটি প্রশ্নে যাব যে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে বর্তমানে আছি। এই স্মার্ট বাংলাদেশে মোবাইল আগ্রাসনের কারণে আমরা লক্ষ্য করছি যে বইয়ের পাঠক কমেছে। এই পাঠক বৃদ্ধির কোনো পরামর্শ আপনার কাছে আছে কিনা? আসলে আমি যেহেতু একজন লেখক, আমি তো লিখি, তো আমিও চাই, ব্যক্তিগতভাবে চাই যে আমি যেটা লিখি সেটা যেন বা পাঠক প্রিয়তা পায়, সেটা যেন পাঠকের হাতে যায়। আমরা যারা লিখি তারাও কিন্তু যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আসলে বইটা কি কেউ পড়বে কি না। তার মানে আমরা এমন একটা অবস্থার মধ্যে এসে পৌঁছে গেছি যে বই লিখলে বই পড়বে কি না সে ব্যাপারে আমাদের আসলে খুব দ্বিধাদ্বন্দ্বে দিন কাটাতে হয়। এটা আমি মনে করি যে একদিনে তৈরি হয়নি, এটা আমাদের সমাজ ব্যবস্থার একটা করুণ চিত্র। এবং এক্ষেত্রে আমি একটু পিছনের দিকে ফিরে তাকাতে চাই, এবং সেটা হলো গত শতাব্দীর শুরু থেকেই বাঙালি মুসলিম সমাজ ব্যবস্থায় পাঠাভ্যাস গড়ে ওঠেনি, সেরকম শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে ওঠেনি। সেটার যেই প্রভাব সেটা আজকের 21 শতকী এই শতকেও
সেই প্রভাবে সুফল কিছু রাখতে পারেনি, বরং সেটার সেই গত শতাব্দীর কুফলেই থেকে আমরা এখন বের হয়ে আসতে পারিনি। তো আজকে ডিজিটালাইজেশন এই সুবর্ণ সময়েও আমরা আমাদের স্মার্টফোনকে যথাযথভাবে কাজে লাগাতে পারছি না, অথচ স্মার্টফোন থেকে আমরা তথ্য উপাত্ত নিয়ে আমরা জীবন সাজাতে পারি, আমরা নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে পারি, আমরা আগামীর পৃথিবীকে নেতৃত্ব দিতে পারি। সেটা আমরা মোবাইল ফোন থেকে না পেয়ে আমরা উল্টো যা হয়েছে সেটা হলো আমরা মোবাইল আগ্রাসনের শিকার হয়েছি। এই আগ্রাসনের শিকার কেউ হয়েছে? তরুণ প্রজন্ম হয়েছে। তো এজন্য আমি মনে করি যে তরুণরা দায়ী নয়, এজন্য দায়ী প্রত্যেকটা আমাদের পিছিয়ে পড়া পশ্চাৎমুখী সমাজ ব্যবস্থা এবং পারিবারিক অদূরদর্শিতার ফল এটা। সেই ক্ষেত্রে ভালো লেখক তৈরি এবং পাঠক বৃদ্ধির জন্য সরকার কি করণীয়? সরকারের যেটা করণীয় এবং সরকার যেটা করেনি, তো আজকের যে বই বিমুখ যে জেনারেশন তৈরি হয়েছে, বই থেকে অনেক দূরে চলে গেছে যে জেনারেশনটা, যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা একদিনে তৈরি হয়নি। এই গ্যাপটা তৈরি হওয়ার পেছনে আমাদের রাষ্ট্রের যথেষ্ট উদাসীনতা ছিল, এবং সেই উদাসীনতা যদি আমরা লক্ষ্য করি সেটা দেখা গেছে যে শিক্ষা ব্যবস্থা বলেন আর লেখালেখি অবস্থা বলেন আর লেখক আর পাঠক যেটাই আমরা বলি না কেন, সেখানে বঙ্গবন্ধুর হত্যার পরে 15 আগস্টের মধ্যে দিয়ে এই বাংলাদেশে একটি সাম্প্রদায়িক বিপ্লব সংগঠিত হয়েছে। সেই সাম্প্রদায়িক প্ল্যাটফর্মে সৃজনশীল মনন বিকাশের পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে। সৃজনশীল শিক্ষা বিকাশের পথ শুধু বন্ধ হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু লেখালেখি এই জগৎটা অবারিত, এই জগৎটাকে কেউ বন্ধ করে দিতে পারে না। একজন লেখক কি বলবে, কি লিখবে, এটা একান্ত তার ভাবনার বিষয়। ভাবনার জগৎকে কেউ রুখে দিতে পারে না। এটা যেমন বিগত সরকারের আমলে এটাকে রুদ্ধ করা হয়েছে, গণতন্ত্রের নামে, সংখ্যাগরিষ্ঠতার নামে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে, সেটার একটা বাজে প্রভাব ফেলেছে। সেই বাজে প্রভাব থেকে আমাদের বর্তমান স্মার্ট বাংলাদেশের যে সরকার তারা নিজেদেরকে দাবি করে, তারাও সেখান থেকে উঠে আসতে পারেনি। তারা লেখকদের, সৃজনশীল লেখকদের মতামতকে তারা আইন দ্বারা নিষিদ্ধ করেছে, লিমিট করে দিয়েছে। কিন্তু লেখক, তাদের তো কোনো লিমিটেশন নেই, তাদের তো নির্দিষ্ট কোনো সীমানা নেই, উন্মুক্ত। তাহলে কি করছে সরকার? তাহলে সরকার কোন টাইপের শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে? তারা আসলে শিক্ষা নামে তারা কি দেখাতে চাচ্ছে? আমরা আবার একটু ফিরে যাই গ্রামের দিকে। আপনি এই লেখালেখি শহরে বাস করার পাশাপাশি আপনি আমার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। সেই হিসাবে এই লেখককে উন্মুক্ত করে দেওয়ার জন্য এবং লেখক পাঠক সেটা থাকবে সীমার বাহিরে, সেই ব্যাপারে সরকারের কি করণীয়? আপনার যে সরকারের আপনি দল করেন, সেই সরকারকে আপনি কি বলবেন? আসলে আমি আওয়ামী লীগ সরকারের একজন কর্মী, বা আমি আসলে বাস্তবিক পক্ষে ওতপ্রোতভাবে জড়িত আওয়ামী সরকারের সাথে, আওয়ামী লীগ রাজনীতিটার সাথে। আমি আওয়ামী লীগকে মনে করি শিক্ষা এবং সাংস্কৃতিক বান্ধব একটা দল, একটা রাজনৈতিক দল। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে দেখে আসলে তার উল্টো। এটার কারণ হলো যে বেসিকটা বাংলাদেশের স্বাধীনোত্তর যে বেসিকটা তৈরি হয়ে আছে, যে বেসিকটা এস্টাবলিশড করা হয়েছে, সেখান থেকে আমাদের আওয়ামী লীগ যে রাজনীতি, সে বেসিকটা থেকে বের হয়ে আসতে পারেনি। সে বেসিকটা হলো কি? সে বেসিক হলো স্বাধীনতার যে 4টা মূল মন্ত্র: অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। এই 4টাকে উন্মুক্ত করে দেওয়া। আসলে আমার আওয়ামী লীগের রাজনীতির
রাজনীতি বা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, যারা আওয়ামী লীগের দায়িত্বশীল পদে আছে, তাদের কাছ থেকে তো আমরা এটা কখনোই আশাই করিনি যে তারাও এই পদটাকে তারা করে দেবে, ইগনোর করবে। তারা দেখবেন দায়িত্বশীল পদে যারা আছে, ভাইটাল পদগুলোতে যারা আছে, তারা এই 4টা মূলনীতিকে তারা সবসময় আড়াল করে রাখে। তো এই 4টি মূলনীতি হলো ফাউন্ডেশন আমাদের। এই ফাউন্ডেশনকে যদি আমরা সামনেই না আনতে পারলাম, আমাদের তরুণ প্রজন্ম কি শিখবে? আগামীর নেতৃত্ব আমাদের কোথায় যাচ্ছে? আমরা কিভাবে বিশ্বকে ট্যাকেল দেব? আমাদের মূল ভিত্তি থেকেই তো আমরা দূরে সরে আছি, সেটাকেই তো আমরা সামনে আনতে পারিনি। তো আমি বলবো, আমার রাজনৈতিক দল, প্রগ্রেসিভ দল, ডিজিটালাইজেশনের দল, স্মার্ট বাংলাদেশের দল, যারা উন্নয়নশীল পৃথিবীর তালিকাভুক্ত এবং উন্নয়নশীল থেকেই উন্নত বিশ্বের তালিকাভুক্ত হতে যাচ্ছে, তাদেরকে বলবো, তাদেরকে আমি সেই সরকার প্রধানকে বলবো, সেই দলের নেতাকর্মীদের আমি বলবো, আমি আহ্বান করব যে আপনারা আপনাদের কর্মীদেরকে, তরুণদেরকে বই পড়তে উৎসাহিত করেন। তাদের সামনে 4টি মূলনীতিকে ওপেন করে দেন, উন্মুক্ত করে দেন। তারা সেখানে শিখুক, জানুক, সেই প্ল্যাটফর্মে তারা ভেঙে চুরে গড়ে নিজেদের গড়ুক এবং স্মার্ট বাংলাদেশের উন্নত বিশ্বের কর্ণধার হোক। এই 4টা মূলনীতিকে আড়াল করে রাখার মধ্যে দিয়ে আমি মনে করি না যে আমরা উন্নত বিশ্বকে নেতৃত্ব দিতে পারবো। আমরা শেষ প্রশ্নে যাব যে আমরা দেখি যে সামাজিক অবক্ষয়, যারা আমরা এখন দেখি বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই বিষয়গুলি আমাদের অনেক স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। তো আপনাদের স্বপ্ন বাস্তবায়নে অন্তরায় এই সামাজিক অবক্ষয়, বিশেষ করে এই বাল্যবিবাহ গ্রামাঞ্চলে যখন যাই তখন এটি একটি ব্যাধির মতো আকার ধারণ করেছে, পাশাপাশি মাদক। তো আপনি একজন স্বপ্নবাজ মানুষ, স্বপ্ন দেখতে দেখতে অনেক দূর এসেছেন। এই সামাজিক অবক্ষয় রোধে আপনি নতুন প্রজন্মের জন্য কোন স্বপ্নের কথা বলবেন? আমি স্বপ্নের কথা এটাই বলবো যে নারী এবং পুরুষের মধ্যকার যে লিঙ্গ বৈষম্য, সেই লিঙ্গ বৈষম্যর ক্ষেত্রে আমাদের উদার হতে হবে। লিঙ্গ বৈষম্যর ক্ষেত্রে আমাদের উদার হতে হবে। নারীকে এবং পুরুষকে কর্মের ক্ষেত্রকে, শিক্ষা ক্ষেত্রকে ওপেন করে দিতে হবে। কর্ম এবং শিক্ষা ক্ষেত্রে নারী এবং পুরুষ মিলেমিশে কাজ করবে। যতদিন না পর্যন্ত লিঙ্গ বৈষম্য দূর করতে আমরা পারবো, ততদিন পর্যন্ত আমরা মনে করি না যে আমরা একটা উন্নত বিশ্বের দিকে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে শহরের তুলনায় গ্রামীণ জনপদে যেটা আমরা দেখে আসছি, কারণ আমরা তো আমাদের সংগঠনটাই গ্রামীণ তরুণ প্রজন্মের উপরে কাজ করে আসছে। তখন একটা স্কুলে আমরা গিয়েছিলাম, পঞ্চগড়ের একটা স্কুলে গিয়েছিলাম, মহিলা ওমেন্স স্কুলে গিয়েছিলাম। তো সেই স্কুলে যাওয়ার পরে মেয়েরা সাইকেলিং করে স্কুলে আসে। আমার খুব ভালো লাগছে দেখে যে ম্যাক্সিমাম মেয়েরা সাইকেল করে। আমি খুব মানসিকভাবে উচ্ছ্বসিত হয়েছি যে সাইকেলে করে আসে এই প্রজন্ম। কিন্তু যখন আমি ভেতরে গেলাম, হেডমাস্টার, অন্যান্য মাস্টারদের সাথে এবং ছাত্রীদেরকে ডেকে আমরা যখন বসলাম, তখন শুধু একটাই কথা আসছে যে শিক্ষকরাই বলছে যে আপনারা যে আসছেন আমাদের দুঃখের কথা কাকে জানাবো, এই অভিযোগ আমরা কাকে দিব, যে আমাদের এই বছরে 30 থেকে 40 জন ছাত্রী বালিকা, এরা পূর্ণ বয়স্ক হওয়ার আগে, 18 পেরোনের আগে এদের বাল্যবিবাহ হয়ে যায়, এরা ঝরে পড়ে। তখন আসলে তাৎক্ষণিক আমি কি মেসেজ দিব, আসলে আমি এই শিক্ষার্থীদেরকে আমি কি বলবো, কি দিব, আমি আসলে ভেবে পাচ্ছিলাম না। তখন ওদের যে বয়স, ওদের যে সময়, ওদের তো আসলে লড়ার, পরিবারের সাথে, সমাজের সাথে লড়াই করার সে সক্ষমতাই গড়ে ওঠেনি। আসলে পারিবারিক সংস্কার, পারিবারিক কালচার, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কৃষক ফ্যামিলি, জেলে, কুমার, তাঁতি, সেই সমাজ ব্যবস্থা, প্রোগ্রেস, তাদের অগ্রযাত্রা, তাদের অগ্রগতি, উন্নয়নের জন্য আমাদের সবার কাজ করতে হবে। যারা আমরা দায়িত্বশীল পদে আছি, যে আমরা শিক্ষা এবং সংস্কৃতির বিকাশে কাজ করছি, যারা আমরা লেখালেখি করছি, শুধু লেখালেখির মধ্যে দিয়েই আমাদের মেসেজ দিলে চলবে না। আসলে আমাদের ফিজিক্যালি ডোর টু ডোর
ঘরে ঘরে গিয়ে আমাদের কাজ করতে হবে এবং তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে, অনুপ্রেরণা দিতে, উৎসাহ দেবে যে এটা নয়, এটা জীবন নয়। বাল্যবিবাহ এটা একটা একটা ফুল ফোটার আগে একটা কলিকে ডলে মুছে মেরে ফেলা। তো আসুন আমরা সবাই এটাকে রোধ করতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। লেখক, শিল্পী, সংস্কৃতি, সাংগঠনিক, রাজনীতিবিদ সবাইকে একসাথে এক মঞ্চে কাজ করতে হবে। ধন্যবাদ ঋতু ইসলাম, আজকের এই স্টুডিওতে উপস্থিত হয়ে অনেক মূল্যবান কথা বলার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যন্তই শেষ করলাম। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্বপ্নবাজের সাথে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।